আসসালামু আলাইকুম সবাইকে। চাকরির প্রস্তুতির লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। যেভাবে পড়লে চাকরি পাবেন। হ্যাঁ, আজকের ক্লাসটি এই টপিকটির উপরেই হবে। অনেক বই পড়েছেন, অনেক দিক নির্দেশনা নিয়েছেন, অনেক টেকনিক অবলম্বন করেছেন। এবার আসুন কিভাবে ইফেক্টিভলি পড়ে আপনি চাকরি পাবেন, যদি আপনার সৎ ইচ্ছা থাকে। সো আজকের ক্লাসে আমি আমার চাকরি কিভাবে হলো, কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কিভাবে প্রভাষক হলাম, আমি সে বিষয়গুলো আলোকপাত করব। তবে আমি অবশ্যই কয়েকটা কোর জিনিস নিয়ে আলোচনা করব। সেই কোর জিনিসগুলো হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরির পরীক্ষা নিয়ে আলোচনা। এর মধ্যে থাকবে 3টা মেজর পয়েন্ট আজকের আলোচনায়। 3টা মেজর পয়েন্ট হচ্ছে রেজাল্ট কম থাকলে চাকরি হয় কি না, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে পড়ব, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি পড়ব। যারা যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার দিয়ে দেন। তো আমি প্রথমেই আপনাদেরকে একটু আশ্বস্ত করে নিই যে রেজাল্ট কম থাকলেও চাকরি হয়। চাকরির বাজারে রেজাল্ট যদি কারো কম থাকে এটা কোনো প্রভাব ফেলে না, তেমন কোনো প্রভাব ফেলে না। যারা হতাশ আছেন তারা যদি জানতে চান যে রেজাল্ট কম নিয়ে ভালো ভালো পোস্টে চাকরি কারা করছে, আমি এরকম অসংখ্য উদাহরণ দেখিয়ে দিতে পারি। আচ্ছা, সুতরাং রেজাল্ট যাদের কম আছে চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছেন, তার মানে আপনি যোগ্য। এখন প্রিলিতে কিন্তু রেজাল্ট দেখা হয় না, এটা কিন্তু আপনিও জানেন। রিটেনেও রেজাল্ট দেখা হয় না, ভাইভাতে দেখে। যখন একটা ক্যান্ডিডেট চাকরির বাজারের প্রিলি ও রিটেন টিকে আসে অবশ্যই তিনি কোয়ালিফাইড। সো রেজাল্ট কম থাকলেও চাকরি হয় এবং হয়েছে এবং হবে। লাইভটি যারা দেখছেন তারা জনস্বার্থে শেয়ার করুন। আচ্ছা, এবার এই যে টপিকগুলো, অধিকাংশের সমস্যা কোথায় জানেন? ইংরেজি ও গণিতে। সুতরাং এই টপিকগুলো আপনাকে পড়তে হবে। এই টপিকগুলো থেকেই অধিকাংশ চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবার ছোট্ট একটু গল্প বলি, বাস্তব গল্প। বাস্তবতাও বলতে পারেন যে আমি কিভাবে চাকরির প্রস্তুতি নিয়েছিলাম। যেহেতু আমার টার্গেট ছিল ডেফিনেটলি আমি শিক্ষকতা পেশায় আসব, কলেজের লেকচারার হব। দ্যাটস ওয়াই আমি দেখলাম যে আসলে কীভাবে শিক্ষকতায় আসা যায় বা কোন সিস্টেমে। একটা কথা বলে রাখি আপনাদের যে আসলে বাংলাদেশ সিভিল সার্ভিস ও এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি শিক্ষকতা পেশায় বা সরকারি লেকচারার পেশায় আসা যায়। সো এখন আমি চেষ্টা করলাম যে আমার প্রিলি প্রথমে উত্তীর্ণ হতে হবে, তারপর উত্তীর্ণ হতে হবে কিন্তু রিটেন, তারপর উত্তীর্ণ হবে ভাইবা এবং নিবন্ধন। এই 3টা জিনিস নিয়েই আমি মূলত ক্রিটিক্যাল অ্যানালাইসিস শুরু করলাম যে আমার কাজ হবে নিজের জন্য পার্সোনাল সাজেশন তৈরি করা, হ্যান্ড নোট তৈরি করা। যেহেতু অনেকেই চাকরিজীবী থাকেন, আমি তখনও চাকরি করতাম এবং তার আগে কোচিং চালাতাম, অর্থাৎ এক কথায় ওই যে ছেলেপিলে পড়াই, স্টুডেন্ট পড়াতাম। সময় একটু কমই পেতাম, তো তখন আমি সংক্ষিপ্ত করে নিলাম যে আসলে প্রিলি, রিটেন, ভাইভা। সুতরাং প্রিলিতে 4টা সাবজেক্টের প্রশ্ন হয়, আমি নিজের মতো করে 4টা সাবজেক্ট করে নিলাম, যদিও এটা 17তম, তখন তো অনেক আগে নিবন্ধন দিয়েছি আমি। তারপরে অনেকেই ফেল করে রিটেন, কিন্তু আসলে অনেকে সৌভাগ্য যে আমি কিন্তু এই যে ইংলিশ রিটেনের, আমার যেহেতু নিজের মেজর সাবজেক্ট অনার্স মাস্টার্স ইংলিশ ছিল, তাই আমি ইংরেজির স্কুল ও কলেজের সাজেশন করেছি। তো আমি যেহেতু কলেজের প্রতি ফোকাস দিয়েছি বেশি, তখন আমি ডিপ অ্যানালাইসিস করে নিয়েছি যে কোন পার্ট থেকে কোথায় কত প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো আমি অ্যানালাইসিস করে পড়া শুরু করেছি। তারপরে প্রিলি দিলাম, রিটেন দিলাম,
পাশ করলাম, এবার তো ভাইভা। এখন ভাইভা সম্পর্কেও ডিটেলস আমি জানি যে আসলে কিভাবে কি হয় ভাইভাতে, যেহেতু এই বইটা অনেকটা ইফেক্টিভ প্রাইমারি ও অন্যান্য ভাইবার জন্য। তো ভাইভাতে বসে গেলাম, একবারই পাশ করে গেলাম। তারপরে গণবিজ্ঞপ্তি এসছে, গণবিজ্ঞপ্তিতে আবেদন করে আমি সরাসরি লেকচারার। আচ্ছা, একজন লিখছেন রিপন সূত্রধর, স্যার ভাইবা বইটি কত? আচ্ছা, এই ভাইবা বইটার জন্য আপনারা যারা লাইভটি দেখছেন তাদের কারো টাকা দেওয়া লাগবে না। এই ভাইবা বইটি আমি সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি দিচ্ছি, এটা কোনো টাকা লাগবে না। শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিলেই হবে। আমার অফিসিয়াল স্টাফের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওকে আপনারা কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আগামী 4 দিনের জন্য অফার। অর্থাৎ আমাদের অফিস স্টাফ আছে, নাম রাজু, খুব ভালো ছেলে, যে আমার বইয়ের সেকশনটা দেখাশোনা করে। 292227 90 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে দেশের যে কোনো প্রান্তে জেলা উপজেলাতে আপনি নিয়ে নিতে পারেন। এতটুকুই করলাম আপনাদের জন্য। এখানে খুব সুন্দর করে কিন্তু ভাইবা দেওয়া আছে। অর্থাৎ এই যে অনেকে ফেল করেছেন, খুব ক্ষতি হতো না যদি আপনি বাজার থেকে যে কোনো 2-3টা ভাইবার বই কিনে নিতেন, খুব ক্ষতি হতো না। আচ্ছা, যাই হোক, যদিও আমার 2-3টা ভাইবার বই নেই, আমার একটাই আছে, আমি তবুও অন্যদের বইও কেনার কথা বলছি। কেন বলছি? দিস ইজ অনলি ফর ইয়োর জব, দিস ইজ অনলি ফর ইয়োর ক্যারিয়ার। আচ্ছা, হাউএভার, এবার গেল আমার চাকরির গল্প। এবার আপনি কিভাবে চাকরি পাবেন? এখন তো বলবেন যে আসলে আমার টার্গেট প্রাইমারি। হ্যাঁ, আমার প্রাইমারির জন্য তো আছি, প্রাইমারির জন্য আছি, অন্যান্য চাকরি পরীক্ষার জন্যও আছি। কারণ আমি আগেই কিন্তু বলে দিয়েছি যে আমাদের আজকে ডিসকাশনটা হবে প্রাইমারি ও অন্যান্য চাকরির পরীক্ষা নিয়ে আলোচনা। আচ্ছা, কে কে শেয়ার দিয়েছেন? আচ্ছা, শেয়ার দিয়ে দিন কাইন্ডলি। আচ্ছা, এখন অনেকেই চান প্রাইমারির শিক্ষক বা শিক্ষিকা হতে। যাই বলেন না কেন, আমরা কিন্তু এই বইটা থেকে ক্লাস নিয়ে থাকি। তো এই বইটার কন্ট্রিবিউশনে যারা আছেন তারা কিন্তু ওই প্রাইমারি, সরকারি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, সরকারি কলেজের লেকচারার, বেসরকারি কলেজের লেকচারার, ইত্যাদি ইত্যাদি সবগুলো শিক্ষক মিলিয়ে কিন্তু কন্ট্রিবিউশন করা। আর এইখানে আমার সিগনেচারটা দেওয়াই আছে, এবং আমার অনেকগুলো লেখা বই আছে, 11টি, যেগুলো প্রকাশ পেয়েছে এবং বিক্রি হয়েছে। তো যাই হোক, এখানে মোট কিভাবে সাজিয়েছি, আপনারা যারা ওই যে চান যে আসলে একবারই পড়বো একবারই পাশ করব, ডেফিনেটলি এটা সবারই আশা থাকে, কিন্তু কৌশলগত কারণে অনেকে পারেন না। প্রথমে আমি বলবো যে যারা এই সাজেশনগুলো নিয়েছেন তারা এই সাজেশনটা কিভাবে পড়বেন, আজকের ক্লাসটা এটার উপরেও হবে, যে আসলে আমাদের প্রাইমারি ও শিক্ষক নিবন্ধনের সাজেশন কিভাবে আপনারা পড়বেন। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, ভাইবার বইটা অনলি কুরিয়ার সার্ভিস চার্জ দিলে আমরা ফ্রি দিয়ে দিব। জাস্ট ওই অফিসিয়াল যে স্টাফ আছে ওর নাম্বারে কল দিলেই হবে। এই যে এই নাম্বারটাই কল দিবেন বা এটাই কল দিবেন। কুরিয়ার সার্ভিস চার্জ 90 টাকা দিলে দেশের যে কোনো প্রান্ত ভাইবার বই নিতে পারবেন। এবার আসুন, আমাদের যে ব্যাপারটা ছিল যে আসলে কিভাবে পড়বেন আপনি ইফেক্টিভলি। প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার সব কিছু পড়ার দরকার নেই। আপনি যেই চাকরির জন্য পড়ছেন তার একটি নির্দিষ্ট সিলেবাস আছে। সিলেবাস যদি না থাকে তবুও সিলেবাস আছে। কিভাবে? এই প্যারাডক্স কথাটা বলছি বা কন্ট্রাডিক্টরি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি সাজেশনটা তৈরি করে ফেলেন। অ্যাজ লাইক, এই যে আমি যদি বলি যে যারা পরিবার পরিকল্পনার সাজেশন নিতে চান বা নিবন্ধনের কথাই যদি বলি, 17তম নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন তারা
এই যে স্কুল পর্যায়ের একটা সিলেবাস পাচ্ছেন, মানে দেখছেন স্কুল 2 পর্যায়ের সিলেবাস বা কলেজ পর্যায়ের সিলেবাস। তো এই সিলেবাসের টপিক ধরে ধরে পড়বেন। আপনাকে কে বলেছে সম্পূর্ণ পড়তে? প্রয়োজন নাই সম্পূর্ণ সব পড়ার। আচ্ছা, সব পড়লে তো আপনার আরও ভালো পজিশনে ওঠার কথা, কিন্তু অনেকেই চাচ্ছেন ধাপে ধাপে উঠবেন। আচ্ছা, অনেকেরই মানে কি বলবো, আসলে অনেক সবাই তো আর সব চাকরিতে ইন্টারেস্টেড না, কারণ শিক্ষকতা একটি নোবেল পেশা, সম্ভ্রান্ত পেশা, তাই অনেকে শিক্ষকতা আসতে চান। ওয়েলকাম তাদেরকে। এবার আপনি আহ, এই বই না, যে কোনো বই কিভাবে শেষ করবেন, প্রথমে আপনি মনে রাখবেন বা আপনি জানেনও যে আসলে 4টা সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে বাংলা। আচ্ছা, নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে ইংলিশ। নাম্বার 3 ম্যাথ। 4 নাম্বার হচ্ছে সংক্ষেপে জিকে অর জেনারেল নলেজ। এই যে 4টা টপিকের উপরে প্রশ্ন হয়, সেটা প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী চাকরির জন্য। আচ্ছা, এর মধ্যে আপনাদের অধিকাংশের দুর্বলতা বলে দেওয়াই যায় যে ইংরেজি এবং অঙ্কে, হয় ইংরেজিতে না হয় গণিতে, যে কোনো মানুষের দুর্বলতা আছেই। এটা যদি আমাদের পেইড কোর্সের টপিক ছিল, যে আমরা সিক্রেট গ্রুপে প্রাইভেট গ্রুপে ক্লাস নিয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম যে এই যে ক্লাস, এটা অন্যেরা কেন বঞ্চিত হবে। আমরা কিন্তু দীর্ঘদিন সিক্রেট গ্রুপে ক্লাস নিয়েছি, অনেকেই আমাদের দেখছেন, তারা খুব ভালো মানে তারা অনেক দিকে এগিয়ে। দোয়া করি তারা একবারে চাকরি পেয়ে যাক। তারা টাকা দিয়ে ভর্তি হয়েছিল সরাসরি, কিন্তু আমি দেখলাম যে আসলে ক্লাসটা পাবলিক করা উচিত। আচ্ছা, এই কারণে পাবলিকলি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কয়েকটি ক্লাস নিয়েছি এবং ক্লাস ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ডোন্ট ওয়ারি। তো আপনার যেই জিনিসটা ভালো লাগে না আগে, সেই জিনিসটা কখনো পড়তে যাবেন না। সেই জিনিসটা পড়তে গিয়েছেন তো ঠকেছেন, না হয় মরেছেন। আচ্ছা, মৃত্যু বা বাঁচার মালিক আল্লাহ, মরা বলতে মেন্টালি মার্ডারের কথা বলছি, যে আপনার মনটা মরে যাবে, যে কি কঠিন ব্যাপার। ইংরেজিতে ধরুন আপনি দুর্বল, ইংরেজি দিয়ে যদি পড়া শুরু করেন, তাহলে ডেফিনেটলি আপনি হতাশ হয়ে পড়বেন। গণিতে প্রবলেম, গণিত দিয়ে শুরু করলে আপনি হতাশ হয়ে যাবেন। এগুলো দিয়ে শুরু করবেন না প্লিজ। এটা আপনাদের প্রতি নির্দেশনা থাকলো। আপনার কোন সাবজেক্টটা ভালো লাগে? বাংলা ভালো লাগে। বাংলার কোনটা ভালো লাগে? ধরে নিলাম বাংলা গ্রামার ভালো লাগে, যদিও খুবই জটিল আমার, মানে বাংলা গ্রামার। হুম মনে হয় অনেকের কাছে বাংলা লিটারেচার, এলতে লিটারেচার, সাহিত্য, সাহিত্য ভালো লাগে। একটা গল্পের বই দিয়ে শুরু করেন, এটা শুরু করেন যে এই যে বাংলা লিটারেচার, কে কোনটা পড়েছে, মানে কে কি লিখেছে, বা এই আমি যেই বইটি লিখেছি, সরি রাত হয়েছে, ট্রাইপডটা হয়তো ঘুমে ঝোঁকে ছিল, পড়ে যাচ্ছিল। মানে পড়াটা ইন্টারেস্টিং করতে হবে। যে পড়া আমাকে আনন্দ জাগায় না, আমি কিন্তু সেই পড়া কখনো পড়ি না এবং প্রয়োজন বোধও মনে করি না। যে নিরস পড়া যেটাকে বলে, এই যে মানুষটির ছবি দেখলে, আপনাদের বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনাদের জানা উচিত শুধুমাত্র একজনই কিন্তু বিদ্যাসাগর না, অনেক বিদ্যাসাগর আছে, অনেক বিদ্যাসাগর আছে। অর্থাৎ উনি ওই যে সংস্কৃত কলেজ থেকে যারা পড়তো তাদেরকে কিন্তু উপাধি দেওয়া হতো বিদ্যাসাগর। তো এই ব্যাপারগুলো আমি ম্যানুয়ালি ডিসক্রাইব করব, এবং ছবি দেখলে সেই পড়াটা একটু ইজি হয়। আচ্ছা, এজন্য আপনি এইগুলো একটু ছবি টবি দেখলেন, তারপরে পড়া শুরু করলেন। যারা ফ্রেশার আছেন, যারা এক্সপার্ট আছেন, তাদের জন্য আলাদা
টিপস আছে, সেটাও আমি দিয়ে দিব। আচ্ছা, তারপরে ধরুন জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, অর্থাৎ সাধারণ জ্ঞানের মধ্যে আবার অনেকগুলো ব্যাপার আছে। যেমন ধরুন যে ফিজিক্স, অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, কেমিস্ট্রি, অর্থাৎ সায়েন্সের যেই সাবজেক্ট, তারপরে জীববিজ্ঞান, বায়োলজি। আমাকে কিন্তু সাধারণত সায়েন্সের সাবজেক্টগুলো অনেক টানে, ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল সাধারণত টানারই কথা। তারপরে আছে কি আইসিটি বা কম্পিউটার, যেটাই বলি না কেন এগুলো থেকে আসবে। তারপরে এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো এই ব্যাপারগুলো যখন আপনি পড়বেন, এই সাধারণ জ্ঞান কিন্তু মজাদার লাগে পড়তে, মানে মজা লাগে পড়তে অনেকের কাছে। সুতরাং আপনি ধরেন খুবই আগ্রহী চলমান বিশ্বের ঘটনা বলে, অনেকে কিন্তু ইউটিউব বা ফেসবুক চালান যে কি হলো ইসরায়েলে, কি হলো আমেরিকাতে, এটা সেটা ইত্যাদি ইত্যাদি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে, বা কোন দেশের কোন মুদ্রা কেমন মান, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি জেনারেল নলেজ দিয়ে শুরু করেন পড়া। আচ্ছা, সাধারণ জ্ঞান যখন আপনি শুরু করবেন পড়া, আপনি এর পাশাপাশি আপনার যে কঠিন আরেকটি সাবজেক্ট আছে সেটা রাখতে পারেন। আর যদি মনে হয় যে না এটা রাখবো না, ঠিক আছে, রাখার প্রয়োজন নেই স্টার্টিং পর্যায়ে। কারণ সাধারণ জ্ঞানের পরে যদি আপনার বাংলা ভালো লাগে তাহলে বাংলা পড়বেন, দেখবেন দুইটা পার্ট আপনার আস্তে 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 খুব বেশি একটা পড়া হয়ে গেলে বেসিক স্ট্রং হয়ে গেল, তার মানে সাধারণ জ্ঞান ও বাংলা আপনি শেষ করলেন। ঠিক আছে, এইবার আসুন ইংরেজি ও ম্যাথ। এরপরে আপনার কোন সাবজেক্টে অল্প দুর্বলতা। এখানে দুর্বলতা আমি দুইটা বোঝাচ্ছি, ভীষণ দুর্বলতা আর একটা হচ্ছে স্বল্প দুর্বলতা। ধরুন ভীষণ দুর্বলতা ইংলিশ, তাহলে ইংলিশ আপনি অবশ্যই পরে পড়বেন। আর ম্যাথে হচ্ছে অল্প দুর্বলতা। তো ম্যাথে অল্প যেহেতু আপনি দুর্বলতা জেনে ফেলেছেন, তাহলে ম্যাথ প্র্যাকটিস শুরু করুন। ইজি ইজি ম্যাথগুলো, যে ম্যাথগুলো আপনার কাছে খুব কমফোর্টেবল মনে হয়। কারণ ম্যাথের মধ্যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আছে। এই ম্যাথটা তখন আপনি করবেন কি, জ্যামিতি দিয়ে পড়া শুরু করবেন। পাটিগণিত, বীজগণিত আগে করার প্রয়োজন নেই। জ্যামিতির কিছু টেকনিক্যাল টার্ম আছে যেগুলো খুব ইজিলি কিন্তু মুখস্থ করা যায়। আচ্ছা, জ্যামিতি যদি শেষ হয় তারপরে আসুন বীজগণিতে। বীজগণিত খুব মজাদার। বীজগণিত শেষ হলে তারপরে ঝাঁপিয়ে পড়ুন পাটিগণিতের উপরে। পাটিগণিতকে মোটামুটি শেষ করে যেই টপিকগুলো এই যে এখানে আছে এই টপিকগুলো করে ফেলুন। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। স্ক্রিনশট ছবিটা, আচ্ছা সবাই একটু কমেন্ট করুন তো স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে কিনা। যদিও আমি আশাবাদী যে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে। তবু আপনাদের কাছ থেকে একটু নিশ্চিত হতে চাই, কারণ অনেক বিশ্বাস করি আপনাদের, অনেক ভরসা করি আপনাদের। আপনাদের ভালোবাসায় আমাদের এই পেজটি 1,00,000 ফলোয়ার অতিক্রম করেছে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেকেই হয়েছেন। 16তম ভাইভাতে অনেকেই উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে আবারও অভিনন্দন জানাই। সেই সকল সফল মেধাবীদের অনেকেই কমেন্ট করছেন সালাম দিয়ে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসুন ইংরেজির বিষয়ে। ইংরেজির বলতে অধিকাংশই মনে করেন যে ইংলিশ মানেই হচ্ছে গ্রামার। না, ইংলিশ মানেই কিন্তু গ্রামার নয়। আচ্ছা, আপনি যদি ইংলিশের কথা শুনতে চান তাহলে
আমি বলবো ইংলিশের যে সাইডগুলো আছে, পার্টগুলো আছে, সেটা হচ্ছে লিটারেচার অর্থাৎ সাহিত্য, গ্রামার, তারপরে লিঙ্গুইস্টিক্স, ফনেটিক্স ইত্যাদি ইত্যাদি। লিঙ্গুইস্টিক্স, ফনেটিক্স ওর মধ্যে যদি নিয়ে যাই তাহলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে আপনার। কারণ বাংলাদেশের লিঙ্গুইস্টিকের প্রফেসর নাই বললেই চলে। আসলে লিঙ্গুইস্টিক খুবই ডিফিকাল্ট একটা জিনিস, বুঝতে পারলে আবার অনেক সহজ। আপনি একদিন শুনছেন যে গার্জিয়ান, আরেকদিন শুনবেন গার্ডিয়ান, কারণ আগে আমরা যেটাকে বলতাম গার্জিয়ান, এখন সেটাকে বলছে গার্ডিয়ান। আচ্ছা, কারণ ইংলিশে সাউন্ড আছে। আর ওই সব বিষয় লিঙ্গুইস্টিক হচ্ছে ইংরেজি কিভাবে আপনি বৈজ্ঞানিকভাবে পড়বেন সেটারই একটা ব্যাপার, সেটা লিঙ্গুইস্টিক। আচ্ছা, আমাদের লিঙ্গুইস্টিক দরকার না, আমাদের দরকার গ্রামার এবং লিটারেচার। আচ্ছা, যারা প্রাইমারি নিবন্ধন দিবেন, পরীক্ষা দিবেন, তাদেরকে বলি তারা বাংলা গ্রামারে বেশি ফোকাস দিবেন, ইংলিশ গ্রামারে বেশি ফোকাস দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি ইংলিশ গ্রামার ও বাংলা গ্রামার যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পড়তে চান তাদের জন্য। এবার এই বইটা কিভাবে একটু সাজানো হয়েছে সেটা আমি বলি, যে আসলে বারবার কেন বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাচ্ছেন। কারণ আপনাদের পড়ার কিছু ত্রুটি আছে। যেমন আমরা সচরাচর এই যেভাবে পড়ি হচ্ছে, যে কোনো একটা প্রশ্ন নিই, আশা করি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই, অর্থাৎ সাঁওতাল বাংলাদেশের নৃগোষ্ঠী অনেক আছে, উপজাতি আছে। তো যেমন সাংগ্রাই হচ্ছে মারমাদের উৎসব, তেমনই হচ্ছে সোহরাই সাঁওতালদের উৎসব। তো এই যে আমি এই পড়াটি পড়লাম অপশন দেখে দেখে, এই অপশন দেখে দেখে পড়ার ফলে আমার 50% মুখস্থ আয়ত্তে আসবে। কিন্তু আমি যদি সরাসরি এভাবে পড়তাম যে বাক্যের শেষে দাড়ির পর, আচ্ছা অল্প লেখা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে নিই। 3 নাম্বার, বাক্যের শেষে দাড়ির পর কতক্ষণ থেমে পরের বাক্য পড়তে হয়? 1 সেকেন্ড। এখানে দেখেন অপশন নেই। তাহলে আপনি যখন এভাবে পড়বেন যে বাক্যের শেষে দাড়ির পর কতক্ষণ থেমে পড়তে হয় 1 সেকেন্ড, তার মানে অপশনবিহীন পড়াটা ভীষণ ইফেক্টিভ। এইভাবে পড়বেন, তাতে চাকরির বাজারে আপনি ভালো করতে পারবেন, কনফিউশনে পড়বেন না। এই হচ্ছে ব্যাপার। তো কমন পড়া একটা কারণ, এই এমসিকিউগুলো অনেক কষ্ট করে কিন্তু নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে কালেক্ট করা। আচ্ছা, অনেকেই বলে থাকেন বই কপি পেস্ট। আচ্ছা, আমি যদি টেন্স সারা বাংলাদেশের বইতে 3 প্রকার, আমি কি 4 প্রকার দিব? দিয়ে কি আমি আমার নিজের ইজ্জত হারাবো, নাকি পাগল টাইটেল নিব? আচ্ছা, বই লিখতে হলে বইয়ের সহযোগিতা লাগে, এটা মনে রাখবেন। তো এই হচ্ছে ব্যাপার, কোনো ব্যাপার না, আপনাদের প্রতি অভিযোগ নেই। এখন আরেকটা কথা বলি, যে ধরুন বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কি? চর্যাপদ। ইংরেজির কি? বেউলফ। তো এখন আমি কি বলবো যে বাংলা সাহিত্যের প্রথম বইয়ের নাম হচ্ছে বাংলাদেশের প্রথম সাজেশন ভিত্তিক বই সাদিকস প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন? তাহলে উত্তরটি কি সঠিক হবে? না, কখনোই হবে না। তাহলে আচ্ছা, হাউএভার কোনো ব্যাপার না, যারা প্রাইমারি বইটি নিয়েছেন তারা নির্দ্বিধায় প্রাইমারি ও শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে থাকুন, পড়তে থাকুন। আর বিসিএসের বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, মেন্টাল অ্যাবিলিটি বাদ দিয়ে।
সাহিত্য অংশ বাদ দিয়ে, প্রাইমারি ও নিবন্ধনের জন্য ওগুলো প্রয়োজন আছে। এবং এই বইটি যারা নিয়েছেন তাদেরকে আমি বলি একটু কষ্ট করে 10 নাম্বার মডেল টেস্টটা করবেন। কারণ কি, 10 নাম্বার মডেল টেস্ট না, সব মডেল টেস্টই অনেক ইফেক্টিভ। আপনি 10 নাম্বার মডেল টেস্ট যদি দেখেন, ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী, যদিও দেওয়া আছে তোষামোদে, তো এটা কিন্তু অনেকবার এসেছে। তো 10 নাম্বার মডেল টেস্ট করে আপনার রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আপনি আমাদের পরের লাইভে জানাবেন। অনেক বড় লাইভ হয়ে গেল, আপনাদের মূল্যবান সময় দিলাম। আর একটা ব্যাপার দেখেন, আপনার ভাই বোন বা বন্ধু সহপাঠী যেই হোক না কেন, সন্তান সন্ততি এইচএসসি পাশে কিন্তু হাই স্কুলে চাকরি করা যায়, এটা কিন্তু অনেকেই জানে না। আচ্ছা, ইকরাম ভুয়ান লিখছেন, স্যার কত নাম্বার পেলে স্কুলে শিক্ষকের চাকরিটা হবেই? 70 থেকে শুরু করে চাকরি ইনশাল্লাহ হবেই, তবে আবেদনেরও একটা ব্যাপার আছে গণবিজ্ঞপ্তিতে, কারণ প্রতিষ্ঠান চয়েস দিতে হয়। আর সামনে কিন্তু প্রচুর সিট আছে স্কুল ও কলেজে, অনেক অনেক। সুতরাং নিবন্ধন পরীক্ষা অনেকে মনে করছেন 17তম হবে না, লাইভটা শেয়ার দিয়ে রাখুন, সেভ করে রাখুন, শতভাগ হবে। 16তম রেজাল্ট হচ্ছিল না, 16তম রেজাল্ট হয়েছে ভাইবার। তৃতীয় গণবিজ্ঞপ্তি হচ্ছিল না, তৃতীয় গণবিজ্ঞপ্তি হয়েছে। এখন শুধু 17তম নিবন্ধন পরীক্ষাটা বাকি আছে, খুব দ্রুত হবে, এটাই বলে দিলাম। যেহেতু অফিসিয়ালি আমাদের অনেক কিছু রেস্ট্রিকশন মেনে কথা বলতে হয়, তবে বলে দিচ্ছি খুব শীঘ্রই পরীক্ষা হবে, এটা মাথায় রাখেন। কে কি বলল সেদিকে লাভ নেই। আপনার পরীক্ষা যদি ডিসেম্বরে হয়, 1 মাস পরে হয়, এই দায়ভার কে নিবে? প্রাইমারি পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষা যদি 1 মাস পরে হয়, গত কয়েকদিন আগে 13টা 14টা এরকম 18টাও পরীক্ষা হওয়ার রেকর্ড আছে এক শুক্রবারে। তাহলে এর মধ্যে নিবন্ধন ও প্রাথমিক নিয়োগ পরীক্ষা কখন ডেট চলে আসবে বলা মুশকিল। আচ্ছা, এবার স্কুল 2 পর্যায়ে নিয়ে একটু আলোচনা করি। অনেকে স্কুল 2 পর্যায়ে আবেদন করেছেন জুনিয়র টিচার পোস্টে, তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ সাজেশন আছে, কারণ এখানে বাংলা 50 মার্ক, ইংলিশ 50 মার্কস, এগুলো কোনটা কোনটা পড়া লাগবে এবং কোন পার্টে কয়টা প্রশ্ন আসবে। আসলে আমাদের সাজেশন অনেকেই কেনেন, আমরা ইকোনমিক্যালি বেনিফিটেড হই, এটা আমরা অস্বীকার করব না, অবশ্যই স্বীকার করি। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাজেশনগুলো ফলো করেন। তো এখানে আমরা এই বিষয়গুলো প্রত্যেকটা নিয়ে আসা, অ্যানালাইসিস করে, এগুলো তো তৈরি করতে রাত জাগতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরেই হ্যাঁ আমরা এটা মার্কেটে ছেড়েছি। যাই হোক, সবগুলোরই দাম কম রেখেছি। ও সঙ্গে আরেকটা অফারও দিয়ে দিই, যেহেতু ভাইবা বইয়ের অফার দিয়েছি 4 দিনের জন্য, তো প্রাইমারির বইয়ের অফারও একটা দিয়ে দিই, যে প্রাইমারি বইটা 290 টাকা আর ভাইবা বইটা কিন্তু ফ্রি, এটা কুরিয়ার সার্ভিস চার্জ দিলেই হয়ে যাবে। তার মানে এখানে বুঝতেই পাচ্ছেন যে আসলে কত লোয়েস্ট রেটে দেওয়া হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং আমাদের কিন্তু এই যে 17তম যে নিবন্ধন আর প্রাইমারি, এখানের থেকে কিন্তু ক্লাস চলতেই থাকবে, ডোন্ট ওয়ারি। এটার কিন্তু আপনারা পিডিএফ ফাইল নিতে পারেন বা হার্ড কপিও নিতে পারেন, এটা আপনাদের পড়ার উপরে নির্ভর করবে। কারণ সফট কপি যারা নেন তারা কিন্তু অনেক সময় জার্নিতে পড়েন, আর আমাদের সাজেশন স্পেশালি তাদের জন্য তৈরি করে যারা পড়ার সময় কম পান, যেমন গৃহিণী, চাকরিজীবী ইত্যাদি, যারা পড়ার সময় কম পান খুব সংক্ষেপে। আর প্রাইমারিটা যারা নিয়েছেন তারা নিবন্ধনেরটা বা পরিবার পরিকল্পনাটা নেবেন না, তাহলে আপনার এক্সট্রা অর্থ খরচ হবে, এটা পড়লে ইনাফ। আর তাও যদি নিতে চান নিতে পারেন, তবে আমি আপনাদের নিষেধ করব যে প্রাইমারিটা থাকলে নিবন্ধনেরটা নেওয়ার দরকার নেই, কারণ প্রাইমারিটা নিবন্ধন ও প্রাইমারি উভয়ই লেভেল কভার করবে। সুতরাং প্রস্তুতি নিয়ে নিন, কথাগুলো মিলিয়ে নিন বাস্তবতার সাথে। অতীতের অভিজ্ঞতায় যে কথাগুলো বলেছি কোনোটা কি ভুল হয়েছে যারা পেজে ছিলেন এই দীর্ঘ পথ চলাই? শোভা হোসেন লিখছেন, স্যার আপনি রেগুলারলি যদি নিতেন খুব ভালো, তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ, বেস্ট অফ লাক। সাজেশন নিতে চাইলে সরাসরি কল বা SMS দিতে পারেন, পেজও দিতে পারবেন। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ জুয়েল লিখছেন, স্যার আমরা যারা প্রথম বই কিনলাম আমরা কি ভাইবা বইটি ফ্রি পাবো না? আচ্ছা, এটা এই পেজে যারা আছেন তা সবার জন্য ফ্রি ভাইবা বইটি। দেখি কে দেয় ফ্রি ভাইবা বই। বইয়ের ব্যবসা করি, যাক, একটা বই নিয়ে ব্যবসা করব না, একটা বই ফ্রিই দিলাম। 100 200 300 400 বই নাই হয় ফ্রিই দিলাম। তো স্টক লিমিটেড, এটা কিন্তু বেশি নাই। তো আসলে 90 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিবেন, বইটা একদম ফ্রি। জাস্ট কুরিয়ার সার্ভিস চার্জ। আপনারা জানেন যে একটা বই পাঠাতে কত খরচ হয়। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকবেন। সঙ্গে আমি ছিলাম সাদিক। 4টা প্রতিষ্ঠানে চাকরি করেছি, ওটা বইয়ের মধ্যেই দেওয়া আছে এবং গণবিজ্ঞপ্তিতে বারবার সুপারিশপ্রাপ্ত। ধন্যবাদ, বেস্ট অফ লাক।